এক অন্তঃসত্ত্বা মহিলা তার নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য লন্ডন থেকে কলকাতায় আসে। তবে স্বামীকে খুঁজতে গিয়ে সে এমন কিছুর হদিস পায় যার সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর এক কালো অধ্যায়। ধীরে ধীরে ব্যাপারটা এতটাই জটিল হয়ে ওঠে যে সেটা শুধু তার স্বামীকে খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তবে কি শেষ পর্যন্ত সে তার স্বামীকে খুঁজে পাবে, নাকি এর সাথে জড়িয়ে থাকা আরো বড় কোনো রহস্যের পর্দা ফাঁস হবে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদের দেখতে হবে আজকের পুরো ভিডিও। স্পেশালি মুভির একদম শেষ টুইস্টটা দেখে তোমার মাথা ঘুরে যেতে বাধ্য। বলছিলাম 2012 সালে রিলিজ হওয়া মাস্টারপিস থ্রিলার মুভি কাহানির কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা এক অচেনা ল্যাব দেখতে পাই, যেখানে কাচের বক্সে বন্দি অবস্থায় রাখা আছে অসংখ্য ইঁদুর। এরপর অ্যাপ্রন ও মাস্ক পরে এক লোক হঠাৎ সেই কাচের বক্সের মধ্যে মার্বেলের মতো কিছু একটা ফেলে দেয়। এই মার্বেলটা ছিল কাচের তৈরি এবং তার ভিতরে ছিল মারাত্মক বিষাক্ত গ্যাস। ফলে এই গ্যাস ছড়িয়ে পড়ার সাথে সাথেই ইঁদুরগুলো যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা মারা যায়। অর্থাৎ মাস্কের আড়ালে যে ব্যক্তিটা এই গ্যাস নিয়ে পরীক্ষা করছিল তার পরীক্ষা 100% সাকসেসফুল। এবার এর কিছুদিন পরের কথা, ভারতের কলকাতার একটা মেট্রো স্টেশনে প্রতিদিনকার মতোই যাত্রীদের ভিড় লেগেছিল। ট্রেন আসার পরেই সবাই খুব দ্রুত হুড়োহুড়ি করে ট্রেনে উঠে পড়ে। তবে এত যাত্রীর মধ্যে একটা বাচ্চাকে খুবই চিন্তিত অবস্থায় দেখা যায়। সে নিজের হাতে একটা স্কুল ব্যাগকে খুব শক্ত করে ধরে রেখেছিল। এবার ট্রেন ছাড়ার পর এক ব্যক্তিকে আমরা এমনই একটা ব্যাগের খোঁজ করতে দেখি। এই ব্যক্তিকে এবং তার পরিচয় কি তা তোমরা একটু পরে জানতে পারবে। তো কুশাল নামের সেই বাচ্চাটা নিজের ব্যাগ নিয়ে ট্রেনের এক কোণে চুপচাপ বসেছিল। এদিকে তার স্কুলের বন্ধুরা তাকে এই অবস্থায় দেখে তার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে দেয়। ঠিক তখনই সেই লোকটা ওই ব্যাগটাকে দেখার জন্য দ্রুত ছুটে আসে। দেখে এমন মনে হচ্ছিল যেন এই লোকটা একজন গোয়েন্দা অফিসার, আর হয়তো তার কাছে ইনফরমেশন আছে যে এই ট্রেনে কিছু একটা হতে চলেছে। অন্যদিকে ট্রেনের আরেক সিটে এক মহিলার কোলে তার ছোট্ট বাচ্চাটি ক্রমাগত কান্নায় করে যাচ্ছিল। তার পাশে বসা বৃদ্ধ মহিলা তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে মহিলাটা জবাব দেয় যে তার বাচ্চার হয়তো ক্ষুধা লেগেছে, কিন্তু সে দুধের বোতল ফেলে আসার কথা বলে বাচ্চাটাকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়। ঠিক তার পরপরই বৃদ্ধ মহিলাটা তার পাশে একটা ব্যাগ খুঁজে পায়, যেখানে রাখা ছিল এক বোতল দুধ। তখন বৃদ্ধ মহিলাটা ভাবে যে হয়তো সেই মেয়েটা তার ব্যাগ ফেলে রেখে গেছে, তাই তিনি বোতল হাতে নিয়ে যখন তাকে ডাকতেই যাবে ঠিক তখনই এক ধাক্কা লেগে তার হাত থেকে বোতলটা ছিটকে পড়ে। আর এরপরেই বোতল পড়ে যাওয়ার কারণে সেটার ঢাকনা খুলে চারিদিকে দুধ ছড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎ ট্রেনের সমস্ত যাত্রীদেরই দম বন্ধ হয়ে আসতে থাকে। এর কিছুক্ষণ পরেই পুরো বগির দিকে তাকালে দেখা যায় যে যাত্রীদের প্রাণহীন শরীর। তার মানে সেই দুধের বোতলে যে কি ছিল তা তো তোমরা বুঝতেই পারছো। সেদিনকার এই গ্যাস অ্যাটাকের ফলে মেট্রো রেলের প্রায় 100 জন যাত্রী মারা যায়। এই মর্মান্তিক ঘটনার পর কলকাতা তো বটেই, পুরো দেশেই ভীষণ তোলপাড় শুরু হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো পুলিশ এর কোনো কুলকিনারায় খুঁজে পায়নি। এর পরের সিনে আমরা এই ঘটনার ঠিক 2 বছর পরের দৃশ্য দেখি। বিদ্যা বাগচি নামের একজন ব্রিটিশ ইন্ডিয়ান নাগরিক লন্ডন থেকে কলকাতার একটা এয়ারপোর্টে ল্যান্ড করে। এবার টার্মিনাল থেকে বেরোতেই পোর্টের কুলিরা এসে তার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে দেয়। সবাই তার লাগেজ বহন করার জন্য এক প্রকার যুদ্ধ বাঁধিয়ে দেয়, কারণ বিদ্যা ছিল অন্তঃসত্ত্বা। তাই এই অজুহাতে তার লাগেজ বহন করতে পারলে তার কাছ থেকে কিছু টাকা হাতানো যাবে। কিন্তু সব কুলিদের ফাঁকি দিয়ে সে একটা ট্যাক্সি ড্রাইভারের সাহায্যে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে ট্যাক্সি ড্রাইভার তার মুখ থেকে লোকেশন শুনে পুরোই ভিমড়ি খেয়ে যায়, কারণ বিদ্যা তাকে কালীঘাট পুলিশ স্টেশনে যেতে বলেছে। এখন বিদেশ থেকে আসার পরে সবাই হয়তো হোটেল কিংবা বাড়িতে যায়, আর এই মহিলা কেন পুলিশ স্টেশনে যেতে চাইছে? যাই হোক, পুলিশ স্টেশনের ট্যাক্সি থামানোর পর সাব ইন্সপেক্টর রানার সাথে তার দেখা হয়। বিদ্যা তখন তার কাছ থেকে জানতে চায় মিসিং রিপোর্ট লেখাতে তাকে কোন দিকে যেতে হবে। তখন রানা তাকে সিনিয়র অফিসার ইন্সপেক্টর চ্যাটার্জির কাছে যেতে বলে। বিদ্যা তাকে জানায় যে সে আর তার স্বামী অর্জুন দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত 1 মাস আগে অর্জুন বাগচি কলকাতার ন্যাশনাল ডাটা সেন্টারে কাজ করার জন্য লন্ডন থেকে এখানে এসেছিল। প্রথম কয়েকদিন সে বিদ্যার সাথে নিয়মিতই ফোন কল আর মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখত, কিন্তু মাস খানেক আগে তার সাথে হঠাৎ সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন অর্জুন এভাবে 1 মাস ধরে গায়েব থাকার কারণে বিদ্যা তাকে খুঁজতে কলকাতায় চলে এসেছে। এই সব কথাবার্তা শুনে ইন্সপেক্টর চ্যাটার্জি তার কাছ থেকে অর্জুনের সমস্ত ডিটেলস নিয়ে মিসিং রিপোর্ট লিখে ফেলে। এদিকে বিদ্যা আরো জানায় যে তার স্বামী মোনালিসা নামের একটা হোটেলে উঠেছিল, কিন্তু সে ওই হোটেলের সাথে যোগাযোগ করলে জানা যায় যে অর্জুন সেখানে ওঠেইনি।
তবে তার বিশ্বাস যে তারা হয়তো কোনো একটা কারণে মিথ্যে বলছে, কারণ অর্জুন যে এখানেই ছিল তার সব প্রমাণ সে দিতে পারবে। এবার মিসিং রিপোর্ট লেখা হয়ে গেলে ইন্সপেক্টর চ্যাটার্জি বিদ্যাকে তাতে সাইন করতে বলে। তবে হঠাৎই তার মাথা ঘুরে উঠলে চ্যাটার্জি তাকে পৌঁছে দেওয়ার জন্য রানাকে তার সাথে পাঠায়। এরপর রানা তাকে নিয়ে পুলিশের গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে বিদ্যা তাকে জানায় যে তার স্বামী রানার মতোই একজন খাঁটি বাঙালি, তার কাছে সে কলকাতার বিখ্যাত দুর্গাপূজা সম্পর্কে অনেক শুনেছে। এদিকে পুলিশ স্টেশন থেকে মোনালিসা স্ট্রিট খুব বেশি দূরে না হওয়ায় তারা খুব দ্রুত সেখানে পৌঁছে যায়। তবে সেখানে গিয়ে তারা দেখতে পায় যে মোনালিসা অদতে কোনো হোটেল নয়, বরঞ্চ সেটা একটা গেস্ট হাউস। এই গেস্ট হাউসের ভিতরে ঢুকে রানার বিশ্বাসই হয় না যে বিদেশ ফেরত কেউ একজন এখানে উঠতে পারে, কিন্তু বিদ্যা একেবারে কনফিডেন্ট যে তার স্বামী এখান থেকে তাকে ফোন করেছিল। এরপর ম্যানেজারকে ডাকা হলে সে আগের মতোই বলে যে অর্জুন নামের এখানে কেউ কখনোই আসেনি। তখন বিদ্যা বলে অর্জুন যদি এখানে না এসে থাকে তাহলে লিফটের পাশে থাকা ময়ূরের মূর্তির কথা সে আমাকে জানালো কি করে। তখন রানা সত্যি দেখতে পায় যে লিফটের পাশে আসলে এমন একটা মূর্তি রাখা আছে। তবুও ম্যানেজার অর্জুনের কথা অস্বীকার করে গেলে বিদ্যা ঠিক সেই রুমটাতেই থাকতে চায় যেখানে অর্জুন ছিল। অগত্যা রানাও তাকে এই গেস্ট হাউসে রেখে যায়। রুমের চাবি নিয়ে ঢোকার পর বিদ্যা দেখতে পায় এই রুমটা একেবারে পুরাতন ধাঁচের। কাঠের জানলাগুলো খুলে দেওয়ার পর পুরো রাস্তাটাই রুমের ভিতর থেকে দেখা যাচ্ছে। হঠাৎ অর্জুনের সাথে কাটানো সময়গুলো তার খুব মনে পড়ে গেলে সে কান্নায় ভেঙে পড়ে। সেদিন রাতে বিদ্যা কোনোভাবে গেস্ট হাউসের এই রুমে কাটিয়ে দেয়। পরের দিন সকালে ঘুম ভাঙার পর গোসল করতে গিয়ে সে দেখে যে বাথটবের পানি গরম হচ্ছে না, অথচ গেস্ট হাউসের বাইরে সাইনবোর্ডে লেখা রয়েছে রানিং হট ওয়াটারের কথা। এই ব্যাপারে ম্যানেজারকে সে জিজ্ঞেস করলে সে কিছুটা ফানি ভাবে বিশু নামের একটা ছেলের সাথে তার পরিচয় করিয়ে দেয়। এই ছেলেটাকে ডাক দিলে নাকি সে হাতে গরম পানির বালতি নিয়ে দৌড়ে আসবে, আর সেটাই হলো রানিং হট ওয়াটার। ম্যানেজারের কাছ থেকে ক্যামাক স্ট্রিটের অ্যাড্রেস নিয়ে ট্যাক্সি ধরে সেখানে পৌঁছায়। এই রোডে ন্যাশনাল ডাটা সেন্টারে সেই অফিস ছিল যেখানে অর্জুন কাজ করতে এসেছিল, কিন্তু অফিসের HR ম্যানেজার অ্যাগনেস ডিমেলোর সাথে দেখা করার পর সে জানায় এখানে অর্জুন নামের কেউই আসেনি। যেহেতু এই অফিসের সব অ্যাসাইনমেন্ট সে অ্যাপ্রুভ করে, তাই অর্জুন কোনো কাজ করতে এখানে আসলে নিশ্চয়ই সেটা তার জানা থাকতো। তখন বিদ্যা জানায় যে অর্জুনকে সে নিজেই এই অ্যাসাইনমেন্টের জন্য এখানে পাঠিয়েছিল। এরপর সে তার কাছে মিনতি করলেও সে তাকে জানায় যে এই ব্যাপারে সে কিছুই জানে না। এদিকে হঠাৎ বাইরে থেকে একজন বিদ্যার সাথে দেখা করতে চাইলে বাইরে গিয়ে সে রানাকে আসতে দেখে। আসলে গতদিনের পরিচয়ের পর রানা তার অবস্থা দেখে তাকে সাহায্য করার জন্য মন স্থির করে ফেলেছিল, তাই গেস্ট হাউসের ম্যানেজারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে সে বিদ্যার সাথে দেখা করতে চলে আসে। এরপর তারা দুজনে শহরের মর্গে গিয়ে বেশ কিছু লাশ চেক করে দেখে, কিন্তু তাদের মধ্যে কোনোটাই অর্জুনের বডি ছিল না। তখন রানা প্রশ্ন করে যে এই শহরে কি তার স্বামীর কোনো আত্মীয় স্বজন নেই। জবাবে বিদ্যা জানায় যে ঠাকুরপুলুর নামের এক গ্রামে অর্জুনের এক কাকা থাকতেন। তখন রানা তাকে নিয়ে সোজা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এবার এই গ্রামে পৌঁছেই অর্জুনের ছোটবেলার স্কুল দেখে বিদ্যার সাথে সাথে সেটাকে চিনে ফেলে। তার মানে তার ওই কাকাও হয়তো আশেপাশে কোথাও থাকে, কিন্তু এরপর আশেপাশে সব ঘরে খোঁজ নিয়েও কোথাও বাগচি পরিবারের সন্ধান পাওয়া যায় না। এখানে সবাই জানায় যে তারা কখনো কোনো অর্ণব বাগচি কিংবা তার পরিবারের কথা শোনেইনি। এই সব কিছু শুনে বিদ্যার মন আরো বেশি খারাপ হয়ে যায়। তাহলে অর্জুন কি কোনো একটা ফেক পারসন ছিল? সে কি তার সাথে মিথ্যা বলে এতগুলো বছর কাটিয়েছে? এই সব প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেলেও সে নিজেকে বোঝায় যে অর্জুন কখনো এমনটা করতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল তো আছেই। এদিকে NDC অফিস থেকে যাওয়ার সময় বিদ্যা সেখানে তার স্বামীর ছবি ফেলে রেখে গিয়েছিল, ফলে অ্যাগনেস সেই ছবিটা দেখার পরে হঠাৎ তার ভ্রু কুঁচকে ওঠে। এরপর সে বারবার তার কম্পিউটারে মিলন দামাজি নামের এক ব্যক্তির প্রোফাইল দেখার চেষ্টা করে, কিন্তু বারবারই রেস্ট্রিক্টেড লেখা আসায় তার এক সহকর্মীকে সে কারণটা জিজ্ঞেস করে। তখন সে জানতে পারে যে এই রেস্ট্রিক্টেড ফাইল খোলার জন্য তার সিনিয়র ত্যাগীর পারমিশন নিতে হবে, কিন্তু সে এখন ছুটিতে থাকায় আগামীকালের আগে সেটা করা যাবে না। অগত্যা ফাইল খোলার আগে সে বিদ্যার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। বিদ্যা তখন অর্জুনের গ্রাম থেকে ঘুরে এসে ভীষণ ক্লান্ত অবস্থায় বসেছিল। এর উপর তার মাথায় এখনো হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ এগনেস তাকে ফোন করে জানায় যে সে আগামীকাল তার সাথে দেখা করতে চায়, কিন্তু অফিসের বদলে এগনেস তাকে মোকাম্বো নামের একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস দেয়। এদিকে পরের দিন সকালে পুলিশ স্টেশনে বসে রানা এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে ফোন পায়।
ইন্সপেক্টর চ্যাটার্জি তো প্রায় কনফার্মই করে ফেলেছিল যে অর্জুন একজন ফ্রড, যে বিদ্যাকে প্রেগনেন্ট অবস্থায় রেখে পালিয়েছে। ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য ঠিক সেই দিকেই ইঙ্গিত দিচ্ছিল। রানা তখন গেস্ট হাউসে গিয়ে বিদ্যাকে ব্যাপারটা জানায়। কলকাতা কিংবা লন্ডন ইমিগ্রেশনের কোনো অফিসেই অর্জুন বাগচি নামের কারোর কোনো তথ্য নেই, অর্থাৎ অর্জুন লন্ডন থেকে কখনো কলকাতা শহরে আসেনি। এই কথা জানার পর বিদ্যার মাথার ভার যেন আরো কয়েক গুণ হয়ে যায়। কিন্তু তারপরেও সে এই অবস্থাতেই এগনেসের সাথে দেখা করতে সে রেস্টুরেন্টে পৌঁছায়। এগনেস তাকে জানায় যে অর্জুনের চেহারা মিলন দামাজি নামে তাদের এক পুরাতন কর্মচারীর সাথে পুরোপুরি মিলে যায়। মিলন প্রায় 2 বছর আগে এই অফিস ছেড়ে গিয়েছিল, আর তার চাকরি ছাড়ার ধরনটাও ছিল বেশ অদ্ভুত। এমনকি তার ব্লাড গ্রুপটাও ছিল বম্বে ব্লাড নামের রেয়ার এক গ্রুপ। একদিন হঠাৎ কাউকে কিছু না বলে সে হুট করেই চলে যায়। তাকে খোঁজার জন্য এই অফিস থেকে অনেক চেষ্টা করা হয়, এমনকি নানান জায়গা থেকে প্রচুর লোক নাকি তাকে খুঁজতে আসেনি। কিন্তু এত বছর পরেও তারা আর তার কোনো হদিস পায়নি। এখন এই সব কথাবার্তা শুনে আগ্রাসী হওয়ার বদলে বিদ্যা যেন আরো বেশি হতাশ হয়ে যায়। কোথাকার কোন মিলন দামাজির ব্যাপারে জেনে সে কি করবে, কিন্তু এগনেস তাকে একবার মিলনের ছবি দেখে তারপর ডিসাইড করতে বলে। এদিকে পরের সিনে আমরা বব বিশ্বাস নামের এক হাবাগোবা টাইপের লোককে দেখতে পাই, যে কিনা ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন সাধারণ কর্মচারী। তার বস তার উপরে প্রচন্ড খ্যাপা, কারণ এখন পর্যন্ত সে একজন ক্লায়েন্টও জোগাড় করতে পারেনি। এর জন্য বস তাকে ঝাড়ি দিতে আসলে সেই সময়টাতে তার ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজে যার ফটো দেখা যায় সে হলো অ্যাগনেস ডি মেলো। তাহলে বুঝতেই পারছো কিছু একটা ঘাপলা তো অবশ্যই রয়েছে। এদিকে অ্যাগনেস তার বাড়িতে তখন মিউজিক বাজিয়ে ড্যান্স প্র্যাকটিস করছিল। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠলে সে দেখতে পায় একজন লোক তার নাম ধরে ডাক দিচ্ছে। এই লোকটা হলো সেই হাবাগোবা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মচারী বব বিশ্বাস। এগনেস তার কাছে যাওয়ার পরেই সে হঠাৎ তার ব্যাগ থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তল বের করে তাকে শুট করে দেয়। এরপর সে তার ডেড বডির একটা ছবি নিজের ফোনে তুলে নেয়। তার মানে এই হাবাগোবা বলদ টাইপের লোকটা আসলে একজন প্রফেশনাল খুনি। কিন্তু তাকে এগনেসকে মারার কন্ট্রাক্ট দিল কে? তাহলে কি মিলন দামাজি আসল অর্জুন বাগচি? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ধীরে ধীরে জানতে পারবে। এদিকে এগনেসের মৃত্যুর পর সেই খবর চলে যায় দিল্লির ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসে। সেখানকার সেকেন্ড ইন কমান্ড অফিসার খান এই খবর শোনা মাত্রই তার বস ভাস্করনের সাথে দেখা করতে যায়। ভাস্করনকে মিটিং থেকে ডেকে এনে সে জানায় যে ন্যাশনাল ডাটা সেন্টারের HR ম্যানেজারকে কেউ গুলি করে মেরে ফেলেছে, আর এর জন্যই তাকে এক্ষুনি কলকাতায় রওনা দিতে হবে। তখন ভাস্করন বলে, এটা তো খুব সিম্পল একটা পুলিশ কেস, তাহলে এর জন্য তোমাকে কলকাতায় যেতে হবে কেন? জবাবে খান জানায় এগনেস আসলে তার কম্পিউটার থেকে মিলন দামজির ফাইল নামানোর চেষ্টা করেছিল। এই কথা শুনে ভাস্করনের ভ্রু কুঁচকে গেলে আমরা বুঝতে পারি যে এই মিলন দামজি আসলে সাধারণ কোনো লোক নয়। তো খান তার কথা মতোই কয়েক ঘন্টার মধ্যেই কলকাতায় এসে হাজির হয়। তার কাছে এই ইনফরমেশনও ছিল যে এগনেসের মৃত্যুর আগে বিদ্যা বাগচি নামের এক মহিলা তার সাথে দেখা করতে এসেছিল। ফলে পুলিশ স্টেশনে পৌঁছানোর পর প্রথমে পুলিশের লোকরা তাকে চিনতে পারেনি। এরপর সে নিজের পরিচয় দিয়ে তাদেরকে ঝাড়ি দিয়ে পুরো পুলিশ স্টেশন খালি করতে বলে। তারপর এই লোক বিদ্যাকে ডেকে এনে তার সামনে বসে সিগারেট খেতে খেতে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। মানে সে এতটাই ডোন্ট কেয়ার টাইপের লোক যে বিদ্যা তাকে নিজেকে প্রেগন্যান্সির কথা বললেও সে স্মোকিং বন্ধ করে না। এরপর সে জিজ্ঞেস করে যে এগনেসের সাথে তার সম্পর্কটা আসলে কি। যবে বিদ্যা জানায় সে তার মিসিং স্বামী অর্জুনের সাথে মিলন দামজি নামের একটা লোকের চেহারার মিল আছে বলে জানিয়েছিল। খানের মেজাজ যেন একটু বেশি চড়াই ছিল সেদিন। সে মিলন দামজির কথা শুনে বলে যে NDC অফিসে এই নামে কেউ এক্সিস্টই করে না। তবুও বিদ্যা যখন তাকে বলে যে সে এগনেসের মুখ থেকেই এই নাম শুনেছে, তখন সে আরো বেশি রেগে গিয়ে চিৎকার করতে থাকে। এদিকে এরই মাঝে রানা এসে বিদ্যাকে খুঁজতে গিয়ে সে রুমে ঢুকে পড়ে। তখন খানও তাকে এক প্রকার ধমক দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। তারপর সে বিদ্যাকে বলে, আপনাকে ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি যে এই শারীরিক অবস্থায় আপনি এইসব জিনিসের পিছনে না দৌড়ে লন্ডনে ফিরে যান। তখন বিদ্যাও রেগে গিয়ে তাকে তার মতো করে 2-4টা কথা শুনিয়ে দেয়। এরপর সে রানাকে নিয়ে গেস্ট হাউসে ফিরে আসার সময় তার মনে হয় যে খান অবশ্যই মিলন দামজিকে চেনে, তা না হলে বারবার মিলন দামজি বলার বদলে সে শুধুমাত্র তার ফার্স্ট নেম মিলন বলেই কেন ডাকছিল। এরপর রানাও ব্যাপারটাকে ভেরিফাই করার জন্য NDC অফিসে যায়, কিন্তু সেখানকার কর্মকর্তারাও তাকে জানায় যে এই অফিসে মিলন দামজি নামের কেউই কাজ করতো না। তাহলে প্রশ্ন হচ্ছে এগনেস এই লোকের কথা বললো কোথা থেকে?
যাই হোক, রানা ফিরে আসার পর তার এই সার্চের কথা শুনে খান তাকে প্রচন্ড বকাবকি করে, এমনকি তাকে সহ স্টেশনের সবার চাকরি থেকে বের করে দিয়ে ট্রাফিক পুলিশের চাকরিতে জয়েন করানোর হুমকি দেয়। অন্যদিকে খানের বস ভাস্করান রিটায়ার্ড আইবি অফিসার ক্যাপ্টেন বাজপাইকে ফোন করে তার অফিসে এসে দেখা করতে বলে। মিলন দামজির ব্যাপারে তার সাথে কথা বলতে চাইলে বাজপাই সোজাসুজি তার কথা না করে দেয়। মানে বুঝতেই পারছো, এই যে মিলন দামজি আসলে খুব ইম্পর্টেন্ট একটা লিঙ্ক। এদিকে খানের ধমক খাওয়ার পরে রানাও বিদ্যাকে বলেছে হয়তো ইগনেস ভুল করে মিলন দামজির নাম নিয়েছিল, কিন্তু বিদ্যা তখন পুরনো এমপ্লয়ি অফিসের ফাইলপত্র চেক করতে যাওয়ার প্ল্যান করছে। রানা তার কথায় ভয় পেলেও তাকে সাহায্য করার জন্য সে রাজি হয়ে যায়। এদিকে সেই কন্ট্রাক্ট কিলার ববকেও কেউ একজন ফোন করে পুরানো অফিসের অ্যাড্রেস দেয়, তারপর সেখান থেকে তাকে মিলন দামজির ফাইলটাকে নিয়ে আসতে বলে। অন্যদিকে রানা আর বিদ্যা ততক্ষণে সেই পুরাতন এমপ্লয়ি অফিসে পৌঁছে যায়। খুবই পুরানো সেই অফিসের তালা দেখেই রানা সেখান থেকে চলে আসতে চায়, তবে বিদ্যা তাকে নিজের চুলের কাঁটা দিয়ে সেই তালা খুলতে বলে। এরপর তালা খুলে ভিতরে ঢোকার পরেই অন্ধকার সেই জায়গায় টর্চ জ্বালিয়ে তারা ফাইল খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ ফাইল খোঁজার পর অবশেষে HR ডিপার্টমেন্টের নামে লেখা একটা দরজা তারা খুঁজে পায়। এই দরজা খুলে ভিতরে ঢুকতেই অল্প কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ডয়ার থেকে মিলন দামজির ফাইল পাওয়া যায়। এদিকে খুনি বাবু তার ক্লায়েন্টের দেওয়া লোকেশন অনুসারে সেই অফিসে ঢুকে পড়লে তার আওয়াজ পেয়েই রানা এবং বিদ্যা একপাশে লুকিয়ে পড়ে। এরপর রানা তার মাথার উপর থেকে কিছু ফাইল ফেলে দিয়ে তাকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। বব তখন পিস্তল বের করে তাদেরকে খুঁজতে গেলে সেই ফাঁকে রানা বিদ্যাকে নিয়ে পালিয়ে যায়, আর ববও অনেক খোঁজাখুঁজির পর ফাইল না পেয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে সেই খুঁজে পাওয়া ফাইলটা নিয়ে বিদ্যা এবার খানের টেবিলে হাজির হয়। চোখের সামনে মিলন দামজির ফাইল দেখে সে অবাক হয়ে বিদ্যাকে জিজ্ঞেস করে যে এটা তুমি কোথায় পেলে। তখন বিদ্যা জবাব দেয় যে এই ফাইল সে কোথায় পেয়েছে তার চাইতেও বড় কথা হলো মিলন দামজিকে লুকিয়ে রাখার চেষ্টা কেন করা হচ্ছে। উত্তরে খান তাকে বলে যদি মিলন দামজি আপনার স্বামী না হয় তাহলে আপনি ব্যাপারটা ভুলে যান, আর আমিও ভুলে যাব যে আপনি পারমিশন ছাড়া এই ফাইল খুঁজে বের করেছেন। তখন বিদ্যাও তাকে হুমকি দেয় যে সে জনে জনে জিজ্ঞাসা করে মিলন দামজির ব্যাপারে তথ্য বার করবে, এমনকি মিডিয়া ডেকে লোক জড়ো করতেও সে দ্বিধাবোধ করবে না। তার এমন দৃঢ় জবাব শুনে খানের কণ্ঠ এবার কিছুটা নরম হয়। ফলে সে এবার জানায় যে 2 বছর আগে কলকাতা মেট্রোতে হওয়া গ্যাস অ্যাটাকের পিছনে মিলন দামজির হাত ছিল। মুভির শুরুতে আমরা ঠিক এই অ্যাটাকটাকেই দেখেছিলাম। গ্যাস মাস্ক পরে ইঁদুরের উপরে এক্সপেরিমেন্ট করা সেই লোকটাই ছিল মিলন দামজি। মিলন নিজেও আসলে খানের মতোই একজন আইবি অফিসার ছিল, কিন্তু দুশ্মনের হাতে বিক্রি হয়ে সে দেশের সাথে গাদ্দারি করে বসে। তারপর বুড়োর কোনো লোকের সাহায্যে সে বেমালুম গায়েব হয়ে যায়। খানের ভাষ্য মতে মিলনের পিছনে থাকা লোকগুলো খুব পাওয়ারফুল, তাই এই কেস থেকে বিদ্যা দূরে থাকাই ভালো। তার কাছ থেকে সব ইনফরমেশন পাওয়ার পর বিদ্যা আরো বেশি ভাবনায় পড়ে যায়। ভাবতে ভাবতে সে যখন মেট্রো রেলের পাশ দিয়ে হাঁটছিল ঠিক তখনই পিছন থেকে বব তাকে ধাক্কা মেরে দেয়, তবে ঠিক মুহূর্তে তার হাত ধরে টেনে নিয়ে তাকে বাঁচিয়ে ফেলে আর বলতে থাকে যদি নিজের মঙ্গল চান তাহলে দ্রুত এই ডেঞ্জারাস শহর থেকে পালিয়ে যান। অর্থাৎ সে তাকে এক প্রকার ডেথ থ্রেট দিল, কিন্তু তাতেও বিদ্যা খুব একটা ভয় না পেয়ে নিজের সার্চ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে রানাকে সে বলেছে হয়তো অর্জুন তাকে রেখে পালিয়ে গেছে, অথবা অর্জুনই হলো মিলন দামজি, কিংবা এও হতে পারে যে মিলন দামজির সাথে চেহারার মিল থাকায় অর্জুন বিপদে পড়েছে। তাই সত্যটা জানার জন্য মিলন দামজিকে তাদের খুঁজে বের করা উচিত, আর তাকে খুঁজতে হলে সেই অ্যাড্রেস থেকে শুরু করতে হবে যেটা সে তার ফাইল থেকে পেয়েছে। এদিকে আইবি প্রধান ভাস্করান এবার সরাসরি বাজপাইয়ের সাথে দেখা করে তাকে বুড়োর কাজে ফিরতে রাজি করানোর অনেক চেষ্টা করে, কিন্তু বাজপাই তাকে জানায় যে মিলনের মতন মনস্টার তৈরি করার দায়টা তারই, তাই সে কোনোভাবেই এই টিমে আর ফিরছে না। আসলে ক্যাপ্টেন বাজপাইয়ের অধীনে খান কিংবা মিলনের মতন আইবি অফিসাররা ট্রেনিং নিয়েছিল, তবুও ভাস্করান তাকে রাজি করাতে চাইলে সে বলে এখনো বুড়োতে এমন এক ব্যক্তি আছে যে মিলনকে পালাতে সাহায্য করেছিল। যেদিন আইবির লোকেরা তাকে খুঁজে বার করবে কেবল সেদিনই সে তার টিমে ফেরার কথা ভেবে দেখবে। অন্যদিকে রানাকে নিয়ে বিদ্যা এবার সেই অ্যাড্রেসে যায় যেটা তারা মিলন দামজির ফাইল থেকে পেয়েছিল, কিন্তু যেই ঘরটাতে সে থাকতো সেখানে তারা কিছু খুঁজে পায় না, কারণ পুরো ঘরটাই একেবারে খালি এবং ধুলো ময়লায় ভর্তি ছিল। তবে ঘর থেকে বেরিয়ে গলির মুখে একটা চায়ের দোকান দেখে বিদ্যার মাথায় কি যেন আসে। সে দ্রুত চার দোকানের কাছ থেকে মিলন দামজির রুমে কে চা নিয়ে যায় তা জেনে নেয়।
পল্টু নামের এক ছেলে ওই দোকানের থেকে সেই ঘরে চা নিয়ে যেত। বিদ্যা ব্যাপারটা ধরতে পেরেছিল, কারণ মিলনের ঘরে দুটো কায়ের চাপ ছিল, কিন্তু সেখানে কোনো রান্নাঘর ছিল না। পল্টুর কাছ থেকে তারা জানতে পারে যে মিলন সেই ঘরে একলাই থাকতো, তবে মাঝে মাঝে এক লোক ব্রিফকেস নিয়ে তার সাথে দেখা করতে আসতো। কিন্তু এতটুকু ইনফরমেশন দিয়ে তো আর কিছুই হবে না। রানা হাল ছেড়ে দিতে চাইলেও বিদ্যার অনুরোধে সে তাকে একটা নার্সিং হোমে নিয়ে যায়। বিদ্যা এগনেসের কাছ থেকে জেনেছিল যে মিলন দামজির ব্লাড গ্রুপ ছিল বম্বে ব্লাড নামে রেয়ার একটা গ্রুপ, আর এই নার্সিং হোমে সেই রেয়ার ব্লাড গ্রুপেরই একটা কালেকশন আছে। এখান থেকে তারা জানতে পারে যে 2008 সালে সর্বশেষ এই নার্সিং হোম থেকে বম্বে ব্লাড গ্রুপের রক্ত হসপিটালে পাঠানো হয়েছিল। এবার রানা বিদ্যাকে পরশ নামের এক পুলিশ ইনফর্মার কাছে তাকে নিয়ে যায়। পরেশ প্রথমে তাদেরকে পাত্তা না দিলেও বিদ্যার অবস্থা দেখার পর সে ইনফরমেশন বের করতে রাজি হয়, আর একদিনের ভিতরেই পরেশ নিজের কানেকশন কাজে লাগিয়ে ইনফরমেশন বের করে ফেলে। সে বিদ্যা আর রানাকে একটা ট্রাম ফ্যাক্টরিতে ডেকে জানায় 2028 সালের 25শে মে ঠিক এই জায়গাতে একটা গোলাগুলি হয়েছিল। আজ পর্যন্ত সবাই জানে যে এই গোলাগুলিতে দুজন লোক মারা গেছে, কিন্তু সেদিন আরেক আহত লোকের জন্য হসপিটালে বম্বে ব্লাড গ্রুপের দরকার পড়েছিল। এতটুকু বলার পরেই পরেশ আর কোনো ইনফরমেশন বের করতে রাজি হয়নি, তবে সে পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন কিংবা ডক্টর গাঙ্গুলির সাথে তাদেরকে দেখা করার পরামর্শ দেয়। বিদ্যা আর রানা প্রথমে পুলিশ স্টেশনে খোঁজ করেও কিছু পায় না। অন্য সব জায়গার মতন মিলন দামজির সব রেকর্ড এখান থেকেও গায়েব। তবে ডক্টর গাঙ্গুলি তাদের কাছে একদিনের সময় চেয়ে দেখা করার কথা দেয়, কিন্তু হসপিটালের কাজ শেষে সন্ধ্যায় হসপিটাল থেকে বেরোতেই বব এসে তার গাড়ির জানলায় টোকা দেয়। তারপর ব্যাগ থেকে পিস্তল বের করে সেও তাকে উপরে পাঠায়। অর্থাৎ বিদ্যার রানার পাওয়া প্রতিটা সোর্সকেই কেউ একজন থামিয়ে দিচ্ছে, আর সেই লোকটাই বারবার ববকে কন্ট্রাক্ট দিচ্ছে। যাক, অন্যদিকে রানা বিদ্যাকে সাহায্য করার জন্য ইন্সপেক্টর চ্যাটার্জির সামনে কম্পিউটার নষ্ট হওয়ার ভান করে। তখন বিদ্যাও কম্পিউটার ঠিক করার অজুহাতে ডেটাবেসে ঢুকে জেনে নেয় যে 2008 সালে সেই শুটাও যে কারা মারা গিয়েছিল। তাদের মধ্যে একজনের নাম দীনেশ রাও, যে একজন পুলিশ ইনফর্মার ছিল, আর একজন হলো মেট্রো গ্যাস অ্যাটাক কেসের তদন্তকারী আইবি অফিসার বিজয় ভার্মা। বিদ্যা বুঝতে পারে যে হয়তো দীনেশ মিলন দামজির ব্যাপারে কিছু ইনফরমেশন বিজয় ভার্মাকে দিতে চেয়েছিল, কিন্তু মিলন সেটা জেনে ফেলে এবং তাদের দুজনকে খতম করে দেয়। হয়তো গুলি চালাতে গিয়ে সে নিজেও আহত হয়ে হসপিটালে রক্ত নিতে গিয়েছিল। এই বিজয় ভার্মা কিন্তু ছদ্মবেশে এনডিসি অফিসেরই একজন কর্মী হিসেবে কাজ করত, তাই এনডিসির ভিতরের কেবিচে মিলনের সাথে জড়িত তা এক প্রকার নিশ্চিত। কিন্তু এতটুকু জানার পর তাদেরকে এটাও জানতে হবে যে মিলনের সাথে যে দেখা করতে আসতো সেই লোকটাকে। এর জন্য তারা এনডিসি অফিসের সামনে পল্টুকে নিয়ে যায়। বিদ্যার সন্দেহ ছিল যে এগনেসের বস ত্যাগী হয়তো সেই ব্যক্তি, তাই সে বারবার ত্যাগীকে দেখিয়ে জিজ্ঞেস করে যে এই লোকটাই কি সেই ব্রিফকেস ম্যান। কিন্তু পল্টু কনফিডেন্ট ভাবে বলে যে ত্যাগী সেই লোক নয়। তবে হঠাৎ সে আর এক লোকের দিকে ইশারা করে জানায় যে এই সেই লোক। তাকে দেখে বিদ্যা আর রানা দ্রুত তার দিকে এগিয়ে যায়, তবে তার আগেই সে এনডিসি অফিসের ভিতরে ঢুকে পড়ে। এবার আমরা জানতে পারি যে এই লোক আসলে এনডিসি অফিসের চিফ টেকনিক্যাল অফিসার আর শ্রীধর। এই লোকটাই এতদিন ধরে ববকে খুনের কন্ট্রাক্টগুলো দিয়ে আসছিল। এবার দেখা যায় যে তার ব্রিফকেস থেকে সে বিদ্যার ছবি বার করে ববকে কন্ট্রাক্ট দিচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে মিলন দামজির সাথে এই শ্রীধরও সব ঘটনার সাথে জড়িত। বব তার কাছ থেকে কন্ট্রাক্ট পেয়ে বিদ্যাকে মারার জন্য সেই গলিতে চলে আসে, কিন্তু বিদ্যার সাথে রানা ধাক্কা লাগার কারণে তার টার্গেট মিস হয়ে গুলিটা অন্য এক লোকের গায়ে গিয়ে লাগে। সেই লোকটা তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশে সবাই চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই ববকে দেখতে পেয়ে বিদ্যার রানাকে জানায় যে এই লোকটাই তাকে মারতে চেয়েছিল। বব কিন্তু ততক্ষণে দৌড়ে পালাতে শুরু করেছে। এবার রানাও তার পিছু নিলে অলিগলির মধ্যে দিয়ে তাদের মধ্যে চলতে থাকে ইঁদুর বিড়াল খেলা। একটানা দৌড়াতে গিয়ে ববের মাথাটাই ঘুরে ওঠে, কিন্তু তবুও রানার হাত থেকে পালিয়ে গিয়ে সে রাস্তায় এসে একটা ট্রাকের নিচে চাপা পড়ে। ট্রাকের চাপায় সে উপরে পৌঁছে গেলে রানা এসে তার পিস্তল আর ফোন নিয়ে নেয়। তারপর সে বিদ্যাকে বলে এই ব্যাপারটা এখন ভীষণ সিরিয়াস হয়ে গেছে, তাই খানকে না জানিয়ে তাদের আর বেশি দূর আগানো উচিত হবে না। তাছাড়াও বব যে একজন কন্ট্রাক্ট কিলার সেটা তার ফোন থেকে জানা যায়। শ্রীধর তাকে অ্যাগনেস আর গাঙ্গুলিকে মারার কন্ট্রাক্ট দেওয়ার পরে বিদ্যাকে মারারও হুকুম দিয়েছে, তাই এখন তাদের উচিত পুলিশের কাছে গিয়ে সবকিছু জানানো। তবে বিদ্যা তাকে বলে যে একবার শ্রীধর ববকে একটা ওয়েবসাইট থেকে এই কন্ট্রাক্টগুলো দিয়েছিল, তাই যদি সে এই সাইট থেকে কন্ট্রাক্টদাতার আইপি অ্যাড্রেস বের করতে পারে তাহলে তার কম্পিউটার হ্যাকের মাধ্যমে সমস্ত ইনফরমেশন সে পেয়ে যাবে।
এখন বিদ্যার হেয়ালিপনার জন্য কিছুটা রাগ করলেও রানা তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর তারা দুজনে একটা সাইবার ক্যাফেতে গেলে বিদ্যা সেখানকার কম্পিউটার থেকে ওয়েবসাইট হ্যাক করে সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেস বের করে ফেলে। এবার শুধু শ্রীধরের অফিসে গিয়ে তার কম্পিউটার থেকে আইপি বের করে মেলানোর পালা। রানা আবারও তাকে খানকে ব্যাপারটা জানানোর জন্য জেরা করলেও বিদ্যা আইপি অ্যাড্রেস মেলানোর পরে তাকে জানাতে চায়। সেদিন শ্রীধর তার কাজ শেষে অফিস থেকে বেরোনোর সময় দেখতে পায় যে রিসিপশনিস্ট স্বপ্না তখনও অফিসে বসে কাজ করছে। তার এই সিনসিয়ারিটির জন্য তাকে প্রশংসা করার পর সে অফিসের এমপ্লয়ি এন্ট্রি বুকে সাইন করে। তবে সেই সময় টেবিলের উপরে ভিজিটর বুকটাও পড়েছিল। শ্রীধর বের হওয়ার পরে আমরা জানতে পারি যে রানা আসলে স্বপ্নাকে রাজি করিয়ে শ্রীধরের অফিসে ঢোকার জন্য তার সাহায্য নিয়েছিল। সে বেরিয়ে যাওয়ার পরেই স্বপ্নার চাবির সাহায্যে শ্রীধরের রুম খুলে দেয়। তারপর বিদ্যা দ্রুত তার কম্পিউটারের সামনে বসে আইপি অ্যাড্রেস বের করার কাজে লেগে পড়ে। অন্যদিকে শ্রীধর তার গাড়িতে করে বাসায় ফেরার সময় তার গাড়ি জ্যামে আটকে যায়। ঠিক তখনই তার মনে পড়ে যে অফিসে ঢোকার আগে একটা বাচ্চা ছেলের দিকে ইশারা করেছিল, কিন্তু সেটাকে সে খুব একটা পাত্তা দেয়নি। তাছাড়া টেবিলের উপরে পড়ে থাকা ভিজিটর বুকও সে দুজনের নাম দেখেছে। তখন সে বুঝতে পারে যে বিদ্যা আর রানা হয়তো তার অফিস পর্যন্ত চলে এসেছে। তাই সে তাদেরকে মারার জন্য ববকে ক্রমাগত ফোন করতে থাকে, কিন্তু বব তো ইতিমধ্যে উপরে চলে গেছে আর তার ফোনও রয়েছে রানার কাছে। ফোন রিসিভ না হওয়ায় শ্রীধর তার গাড়ি থেকে নেমে নিজে অফিসের দিকে দৌড় দেয়। এদিকে বিদ্যা ততক্ষণে কম্পিউটার হ্যাক করে আইপি অ্যাড্রেস বের করে ফেলেছিল, আর সেই আইপি অ্যাড্রেস ওয়েবসাইটের কন্ট্রাক্টদাতার আইপির সাথে হুবহু মিলে যায়। তার মানে তাদের কাছে এখন পূর্ণ প্রমাণ আছে যে শ্রীধর মিলন দামজির সাথে এই কাণ্ডে জড়িত। ওদিকে শ্রীধর ততক্ষণে হাঁপাতে হাঁপাতে তার অফিসে ঢুকে পড়েছে। সে অফিসের দারোয়ানের কাছ থেকে জানতে পারে যে স্বপ্নার সাথে এক লোক এবং এক মহিলা এসেছে। তৎক্ষণাৎ সে অফিসের সব দরজা বন্ধ করার আদেশ দেয়, কিন্তু বিদ্যা আর রানা ততক্ষণে তার অফিসের পিছন দরজা দিয়ে বেরিয়ে পড়েছে। তখন শ্রীধরও পিছন দিক থেকে তাদের খুঁজতে শুরু করে। তবে রানা আর বিদ্যা তখন একটা লোকাল মার্কেটের মধ্যে ঢুকে পড়েছিল। তবে শ্রীধরও কিন্তু দৌড়াতে দৌড়াতে তাদের নাগাল প্রায় পেয়ে যায়। তাকে দেখতেই পেয়ে রানা বিদ্যাকে নিয়ে দ্রুত আগাতে থাকে। এই ফাঁকে সে খানকেও জানিয়ে দেয় যে শ্রীধর তাদের পিছু নিয়েছে, কিন্তু বিদ্যা টাল সামলাতে না পেরে পড়ে গেলে রানা তাকে তুলতে যায়। আর ঠিক তখনই শ্রীধর এসে চিৎকার করে বলতে থাকে যে তোরা আমার কম্পিউটারের সাথে কি করেছিস। সাথে সাথে রানার সঙ্গে তার এক তুমুল ধস্তাধস্তি শুরু হয়। মারামারি করতে গিয়ে শ্রীধরের হাত থেকে পিস্তলটা পড়ে যায় আর রানাও তাকে কাবু করার চেষ্টা করে। রানা তাকে মেরে মাটিতে ফেলে দিয়ে বিদ্যাকে নিয়ে পালানোর চেষ্টা করে। তবে শ্রীধর আবারও লাঠি নিয়ে এসে তার উপরে হামলা করে বসে। এবার বিদ্যা প্যানিকড হয়ে তার পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে তার দিকে তাক করলে দূর থেকে খান তাকে চিৎকার করে গুলি করতে নিষেধ করে, কিন্তু ভয়ের চোটে বিদ্যা তৎক্ষণাৎ পিস্তলের ট্রিগার টেনে দেয় আর শ্রীধরও এক গুলিতে ঘটনাস্থলে মারা পড়ে। তার মৃত্যুর পর খান এতটাই রেগে যায় যে সে ক্রমাগত রানাকে থাপ্পড় মারতে থাকে, কেননা শ্রীধরকে জীবিত ধরাটা তাদের জন্য ভীষণ জরুরি ছিল। এরপর রানাও বিদ্যাকে জানায় যে এতদিন ধরে সে আসলে খানের কথা মতোই কাজ করে আসছিল। যেহেতু মিলন দামজির কেসটা অফিসিয়ালি রিওপেন করা সম্ভব ছিল না, তাই বিদ্যার সাহায্যে তারা মিলন অবধি পৌঁছাতে চেয়েছিল। আর বিদ্যাও রানার সাথে মিলে তাদেরকে অনেক দূর নিয়ে এসেছে। কিন্তু এই কথা শুনে বিদ্যা ভীষণ রাগ হয়, কারণ সে বুঝতে পারে যে খান তাকে এতদিন ধরে ইউজ করে আসছিল। আসলে সে রানাকেও চাকরি খেয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাজি করিয়েছে, আর রানাও এরপর থেকে প্রতিটা মুহূর্তের খবরাখবর তাকে সাপ্লাই করে আসছে। এবার শ্রীধর যেহেতু শেষ, তাই তাদের হাতে মিলনকে ধরার আর কেবল একটাই উপায়। যদি তার কম্পিউটার থেকে জানা যায় যে আসলে সিস্টেমের ভিতর থেকে মিলনকে কে সাহায্য করছে, তাহলে তাকে ধরা যাবে। আসলে শ্রীধর তো কেবল একটা গুটি, তার উপরেও আইবির কোনো বড় অফিসার মিলনের সাথে হাত মিলিয়ে এই কাণ্ডে তাকে সাহায্য করেছে। খান বিদ্যাকে আবারও শ্রীধরের কম্পিউটার হ্যাক করাতে সে সোজাসুজি না করে দেয়। তবে গেস্ট হাউসে ফিরে তার মাইন্ড চেঞ্জ হলে সে তাকে সাহায্য করতে রাজি হয়। তারপর শ্রীধরের কম্পিউটারের প্রতিটা সিকিউরিটি লেয়ার সে ভাঙতে পারলেও কেবল একটা কোডই সে বুঝতে পারছিল না। রানার সাহায্যে খান তখন বুঝতে পারে যে সেই কোডটা আসলে তাদের চিফ ভাস্করনেরই নাম্বার। তার মানে ভাস্করণী সিস্টেমে বসে মিলনকে প্রোটেক্ট দেওয়ার সেই কালপ্রিট। এবার খান ঠেলায় পড়ে নরম সুরে বিদ্যাকে অনুরোধ করে যে ভাস্করণকে একটা ফোন করার জন্য। তার শেখানো কথা মতো বিদ্যাও তাকে কল করে বলে যে সে শ্রীধরের কম্পিউটার থেকে বেশ কিছু গোপন ফাইল পেয়েছে। এর মধ্যে কয়েকটা ফাইলে ভাস্করণেরও নাম আছে। যদি সে তার স্বামীকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য করে, তাহলে বিদ্যা তাকে ফাইলগুলো ফেরত দেবে।
এই কথা শুনে ভাস্করানের এমন ভাব নাই যে সে কিছুই জানে না, কিন্তু ভিতরে ভিতরে তার প্যান্ট পুরো ভিজে যাচ্ছিল। তাদের মধ্যে কথা শেষ হওয়ার পর হঠাৎ বৃদ্ধার কাছে একটা ফোন আসে। এই ফোনে তাকে বলা হয়, যদি নিজের স্বামীকে জীবিত দেখতে চাও তাহলে আমার কলের জন্য ওয়েট করো। কলারের কণ্ঠ শুনেই খান বুঝতে পারে যে খোদ মিলন দামচি বৃদ্ধাকে ফোন করেছে। তাকে ধরার জন্য তার ফোন আসার অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এরপর বিদ্যা গেস্ট হাউসে ফিরে গেলে রানা তার রাগ ভাঙানোর জন্য তার সাথে দেখা করতে আসে। বিদ্যা তার উপরে কিছুটা রেগেছিল, কারণ সে খানের কথায় তার সঙ্গ দিয়েছিল। তখন রানা তাকে লাল পাড়ের একটা সাদা শাড়ি উপহার দিতে চায়। সেদিন ছিল দুর্গাপুজোর দিন, আর পুরো কলকাতার মেয়েরা এই দিনে এমন শাড়ি পরে থাকে। প্রথমে সে শাড়িটা নিতে না চাইলেও রানা তাকে বলে যে এই শাড়িটা আমি অর্জুন তার পক্ষ থেকে আপনাকে দিচ্ছি। আমি কথা দিচ্ছি যে তাকে আমি খুঁজে বের করবই, এবং খুঁজে পাওয়ার পর তার কাছ থেকে শাড়ির টাকাটাও আদায় করে ছাড়বো। তার কথায় বিদ্যা শান্ত হয়ে উপহারটা তার হাত থেকে নিয়ে নেয়। এরপর সে রানাকে বিদায় দিয়ে নিজের রুমে গিয়ে শাড়িটা পরতে যায়, কিন্তু শাড়ি পরতে গিয়ে সে আচমকা কান্নায় ভেঙে পড়ে। তখন বিশু এসে তাকে দুর্গাপুজোর জন্য একটা গিফট দেয়। অন্যদিকে রানাকে হঠাৎ ফোন করে তার সাথে দেখা করতে চায় ইনফর্মার পরেশ। এরপর তাদের মধ্যে দেখা হলে পরেশ তাকে জানায় যে মিলন দামচির কলকাতার আসার খবর পাওয়া গেছে। তখন রানা তাকে খানের সমস্ত প্ল্যান খুলে বলে। বিদ্যাকে মিলনের সাথে দেখা করতে পাঠানো হবে শুনে পরেশ ভীষণ রেগে যায়। এমন এক ক্রিমিনালের কাছে কিনা একটা প্রেগনেন্ট মহিলাকে পাঠানো হবে, তার উপরে মিলন দামজি কোনোদিনই আই উইটনেস বাঁচিয়ে রাখে না। তার কথা শুনে রানারও মনে হয় যে আসলেই তো তারা তো লিটারেলি বিদ্যাকে বলি চড়াতে যাচ্ছে। তৎক্ষণাৎ সে খানের কাছে গিয়ে এই প্ল্যানটাকে স্টপ করতে বললে খান উল্টো তার উপর রেগে যায়। সে ঠাট্টা করে বলতে থাকে যে রানা হয়তো বিদ্যার প্রেমে পড়ে গেছে। তারপর সে তার হাত থেকে ফোন জমা নিয়ে তাকে নিজের হেফাজতে বন্দি করে রাখে। এদিকে মিলন দামজি আবারও বিদ্যাকে ফোন করে ট্রায়াঙ্গুলার স্ট্রিট নামের একটা জায়গায় দেখা করতে যায়। তার ফোন পেয়ে বিদ্যার সাথে সাথে গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইন্সপেক্টর চ্যাটার্জি রানাকে পাহারায় রাখা অফিসারকে কৌশলে বাইরে পাঠিয়ে রানাকে মুক্ত করে দেয়, কারণ বিদ্যার মতন একজন নিরপরাধ মানুষকে বলি দেওয়া তার পক্ষেও মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই সে রানাকে মুক্ত করে দেয় যাতে সে বিদ্যাকে বাঁচাতে পারে। তবে বিদ্যা ততক্ষণে গেস্ট হাউস থেকে বের হয়ে ট্রায়াঙ্গুলার স্ট্রিটের দিকে যাত্রা শুরু করেছে। রানাও তাকে গেস্ট হাউসে না পেয়ে নিজেই সেই স্ট্রিটের দিকে রওনা দেয়। অন্যদিকে খানও এই ইনফরমেশন পেয়ে তার দলবল সেখানে চলে আসে। বিদ্যা সেখানে পৌঁছানোর পর মিলনের ইনস্ট্রাকশন অনুসারে সে আগাতে শুরু করে, কিন্তু রানার দেওয়া সে লাল পাড়ের শাড়িটাই সে আজ পরে এসেছিল। সেখানে বিশাল আয়োজনে দুর্গাপূজার অনুষ্ঠান চলছিল এবং মেয়েরাও বিদ্যার মতন শাড়ি পরে এখানে এসেছে। হাঁটতে থাকার সময় কেউ কেউ তো তার গায়ে আবির মাখিয়ে দেয়। এদিকে রানাও তাকে এদিক ওদিক খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। বিদ্যা ততক্ষণে মিলনের কথা মতো একটা নির্জন গলিতে এসে পৌঁছেছে। এবার তার সামনে হাজির হয় স্বয়ং মিলন দামজি নিজেই। দেখা হওয়া মাত্রই সে বিদ্যাকে কম্পিউটার থেকে পাওয়া ফাইলগুলো দিতে বলে। তখন বিদ্যা তাকে জিজ্ঞেস করে যে এই ফাইলগুলো ফিরিয়ে দিলে আমার স্বামীকে তুমি খুঁজে দিতে পারবে। মিলন হাসূচক জবাব দিয়ে আবারও ফাইল দিতে বললে বিদ্যা তাকে আবারও সেম প্রশ্নটাই করে। তখন মিলন যেন কি ভেবে ঘাড় ঘুরিয়ে হাঁটা দিতে চায়, তবে সেই সময় বিদ্যা তার কাঁধে হাত রাখলে সে এক ঝাটকায় তা ফেলে দিয়ে তার পেটে সজোরে এক লাথি কষে দেয়। নিজের এই অবস্থায় লাথি খেয়ে বিদ্যা যেন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, আর মিলনও তাকে শেষ করে দেওয়ার জন্য পিস্তল বের করে তাকে গুলি করতে রেডি হয়। তখন হঠাৎ বিদ্যা তার পেট থেকে একটা রাবারের আস্তরণ বের করে মুহূর্তের মধ্যেই তা দিয়ে মিলনের হাত থেকে পিস্তল ফেলে দেয়। বাইরে ভাই, বিদ্যা তাহলে এতদিন ধরে প্রেগনেন্ট হওয়ার নাটক করছিল। আসলে তার পেটটাকে ফোলা দেখার জন্য এই রাবারের আস্তরণ সে ব্যবহার করেছে। পিস্তল ছিটকে দেওয়ার পর সে চুলের কাঁটা বের করে প্রথমে মিলন দামজির পায়ে একটা কোপ বসায়। এরপর এক ঝাটকায় উঠে দাঁড়িয়ে সজোরে তার কাঁধে কাঁটা বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মিলন পালানোর চেষ্টা করলে বিদ্যা তার পিস্তল কুড়িয়ে তাকে পিছন থেকে গুলি করে বসে। এরপর কাছে এসে পিস্তল তাক করতে মিলন তাকে জিজ্ঞেস করেছে তুমি আসলেই কে। তখন বিদ্যা তাকে তার মতো করে বলে যে তাতে তোমার কি আসে যায়। তারপর সে তার বুকে পরপর 4টা গুলি করে তাকে শেষ করে দেয়। এই গুলির শব্দে রানা ততক্ষণে সেখানে পৌঁছালে সে সবার সামনে থেকে বিদ্যাকে মিলিয়ে যেতে দেখে। মিলনের ডেড বডির পাশে তখন একটা ফাইল পড়েছিল। ইতিমধ্যে খানও সেখানে পৌঁছে সেই ফাইলটা নিজের হাতে তুলে নেয়,
তারপর সে চারিদিকে বিদ্যাকে খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই তার আর নাগাল পাওয়া যায় না, কারণ তার মতন সাদা শাড়ি পরা অসংখ্য মেয়ের মাঝে বিদ্যা হারিয়ে গেছে। তাকে এখন খোঁজার চেষ্টা করা মানে খড়ের গাদায় সূচ খোঁজা। রানহাও এই কাণ্ড দেখে হাসতে হাসতে বলে যে তাকে আপনারা কোথাও খুঁজে পাবেন না, এমনকি গেস্ট হাউসে গিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট খুঁজেও কোনো লাভ নেই, কারণ রুম ক্লিন করার নাম করে সে আসলে সব জায়গা থেকে নিজের ফিঙ্গারপ্রিন্টটি ক্লিন করত। আসলে বিদ্যা বাগচি নামে কেউ এক্সিস্টই করে না। এই সন্দেহটা রানার সেদিনই হয়েছিল যেদিন সে অর্জুনের স্কুলে গিয়েও তাকে পায়নি, এমনকি ইমিগ্রেশন থেকেও তার কোনো তথ্য পাওয়া যায়নি। আর আজকে বিদ্যাকে চোখের সামনে স্বাভাবিকভাবে হেঁটে যেতে দেখে তার সন্দেহ বিশ্বাসে বদলে গেছে। আসলে বিদ্যাকেই হয়তো মিলন দামজিকে মারার জন্য কেউ একজন হায়ার করেছিল, আর খান নিজেই তাকে ইউজ করার কথা ভাবলেও অদতে সে এতদিন ধরে খান এবং তার পুরো টিমকে ইউজ করে আসছে। অর্থাৎ সে নিজেই চেয়েছিল যে তারা তাকে মিলন দামজির কাছে পাঠাক। ভাই রে ভাই, শেষে এসে এই লেভেলের মারাত্মক টুইস্ট পাবো আমি একবারে কল্পনাও করিনি। বিদ্যা মিলনকে মারার পর তার পাশে একটা ফাইল রেখে গিয়েছিল যার উপরে লেখা ছিল থ্যাংক ইউ সাতোকি। আর সাতোকি কিন্তু রানারই আসল নাম। এছাড়াও সেই ফাইল থেকে একটা পেন ড্রাইভও তারা খুঁজে পায় যাতে ভাস্কারানের বিরুদ্ধে সব প্রমাণ আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই বিদ্যা বাগচি আসলে কে, আর মিলনকেই বা সে কেন মারতে এসেছিল? আসলে মুভির শুরুতে আমরা যে ব্যক্তিটাকে ট্রেনের ভিতরে ব্যাগ খুঁজতে দেখেছিলাম সে ছিল বিদ্যার স্বামী অর্জুন বোস। অর্জুন ছিল এক আইবি অফিসার এবং বিদ্যার কথাতেই সে কলকাতায় অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিল। সেদিনকার সে গ্যাস অ্যাটাকে যখন সে মারা যায় তখন বিদ্যার সত্যি সত্যি অন্তঃসত্ত্বা ছিল, তবে স্বামীর মৃতদেহ নিজের চোখে দেখার পর সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে, আর এই কারণে তার মিসক্যারেজ হয়ে যায়। কয়েক মুহূর্তের ব্যবধানে তার স্বামী এবং অনাগত সন্তানকে হারিয়ে পুরো দুনিয়াটাই যেন তার ওলটপালট হয়ে পড়ে। বিদ্যার মতোই সেদিন নিজের কাছের কাউকে হারিয়েছিল হাজার মানুষ। আর আইবি টিমের চিফ বাজপাই সেদিন এই দৃশ্য সহ্য করতে না পেরে চাকরি থেকেই তো রিজাইন দিয়ে দেয়। তার উপর মিলন দামজিও ভাস্কারানের সাহায্যে গা ঢাকা দিতে সক্ষম হয়। তখন বাজপাই বিদ্যাকে একজন আনঅফিসিয়াল আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজে লাগানোর প্ল্যান আটে। তাদের একমাত্র লক্ষ্য ছিল মিলনকে খুঁজে বের করে হাজারো মানুষের মৃত্যুর প্রতিশোধ আদায় করা। এর জন্য প্রথমে বিদ্যা আর অরুণের ছবি এডিট করে অরুণের মুখের জায়গায় মিলন দামজির একটা মুখ বসিয়ে দেওয়া হয় এবং তারপর তারা অর্জুন বাগচি নামের এক কাল্পনিক ক্যারেক্টারকে খুঁজে বেড়ানো নাটক সাজায়। তো ফাইনালি বুঝতে পারছো তাদের এই প্ল্যান 100% কাজ করে গেছে। তাহলে বোঝা গেল যে এই ক্যাপ্টেন বাজপাইও কিন্তু কঠিন লেভেলের এক মাস্টার মাইন্ড। কিন্তু নিজের মিশনে সফল হওয়ার পরেও তার সামনে বিদ্যা কান্নায় ভেঙে পড়ে, কারণ গত কয়েকদিনে সে ভুলে গিয়েছিল যে সে আসলে প্রেগনেন্ট না। এমনও মনে হচ্ছিল যে সে অর্জুনকে হয়তো আবার ফিরে পাবে, কিন্তু তারা তো আর কখনো ফিরে আসবে না। তাই কান্নায় ভেঙে পড়া বিদ্যাকে সান্ত্বনা দেওয়া ছাড়া বাজপাইয়েরও আর কিছু করার নেই। তবে এতটুকু ভেবে বিদ্যা শান্তি পাইছে 2 বছর পরে হলেও মেট্রো অ্যাটাকে মারা যাওয়া ভিকটিমদের পরিবার ন্যায় বিচার পেয়েছে। মিলন দামজি মারা যাওয়ার এই খবর মিডিয়ায় প্রচার হয় এবং ভাস্কারানকেও অ্যারেস্ট করা হয়। আর অবশেষে বিদ্যার এই মারাত্মক প্রতিশোধের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো থ্রিলার সাসপেন্স মুভি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।